দর্শকবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমরা অনেকেই আসলে ভালো নাই, কারণ কোমর ব্যথা, ঘাড় ব্যথা এবং হাঁটু ব্যথা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে ভুগছি, কিন্তু এই সমস্যা সমাধানের উপায় খুঁজে পাচ্ছি না। এই সমস্যা সমাধানের লক্ষ্যে আপনাদের মাঝে আমরা নিয়ে এসেছি মোহনা টেলিভিশনের জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল সুস্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সাথে আমরা আজকে কথা বলবো অপারেশনবিহীন ঘাড়, কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। অনুষ্ঠানটি জুড়ে উপস্থাপনায় আমি থাকছি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা, এবং আপনাদেরকে সমাধান দানের জন্য আজকে আমাদের মাঝে আছেন ব্যথার জাদুকর ডক্টর এস চক্রবর্তী, বাত ব্যথা, প্যারালাইসিস রিহাব এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, চিফ কনসালটেন্ট এবং চেয়ারম্যান এসপি হসপিটাল, সহযোগী অধ্যাপক, ফিজিওথেরাপি বিভাগ, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। যেহেতু অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে, আপনারা অবশ্যই স্ক্রলে দেখানো নম্বরে ডায়াল করে আপনাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নেবেন। চলে যাচ্ছি আলোচনায়। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু অনেক রোগীরা আসে যারা দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভুগছে, এবং এই দীর্ঘমেয়াদী কোমর ব্যথার কোনো কারণ তারা খুঁজে পাচ্ছে না। একটু যদি এই দীর্ঘমেয়াদী কোমর ব্যথার কারণগুলো আমাদেরকে একটু জানাতেন। ধন্যবাদ। আসলে যদি কেউ প্রশ্ন করে যে সব রোগেরই চিকিৎসা একটা নির্দিষ্ট প্রোটোকল থাকে, তাহলে কোমর ব্যথা আসলে প্রোটোকলটা কি? কোমর ব্যথা রোগীরা কেন হতাশ? কোমর ব্যথা রোগীরা কেন বছরের বছর ঘুরে বেড়াচ্ছে চিকিৎসার নামে, চিকিৎসা করছে, ভালো হচ্ছে না? এক একজন এক এক কথা বলছে। কেউ কিন্তু বলছে না যে ভালো হবে না বা কবে ভালো হবে, আদৌ ভালো হবে কিনা। কেউ বলছে ওষুধ খান, কেউ বলছে ফিজিওথেরাপি করেন, কেউ বলছে রেস্টে থাকেন, কেউ বলছে অপারেশন করেন। কিন্তু কে দায়িত্ব নেবে কখন ভালো হবে? অ্যাকচুয়ালি কোমর ব্যথা রোগী সম্পূর্ণ সুস্থ হয় সর্বোচ্চ 42 দিনের চিকিৎসা। তার মানে একটা রোগীকে, কোমর ব্যথা রোগী ভালো করতে সর্বোচ্চ 42 দিন সময় লাগার, এর বেশি সাধারণত লাগার কথা না। এটা সব ক্ষেত্রেই। যদি সেখানে টিউমার, টিবি, ক্যান্সারও থাকে, সেক্ষেত্রে কিন্তু কোমর ব্যথা ভালো হয়ে যাবে অন্য ট্রিটমেন্টের পাশাপাশি। যদি অপারেশন লাগে সেক্ষেত্রেও কিন্তু 42 দিন বেশি লাগার কথা না। বাট আমরা যেটা বলছি মেকানিক্যাল ব্যাক পেনের কথা, মেকানিক্যাল যে কোমর ব্যথা দুটো কারণ হয়, একটা মেকানিক্যাল ব্যাক পেন, একটা প্যাথোলজিক্যাল ব্যাক পেন। মেকানিক্যাল ব্যাক পেন মানে হচ্ছে ডিসপ্রোলাপস বা লিস্থেসিস হতে পারে, যেটা ইনজুরি থেকে হতে পারে। ইনজুরির কারণে যে ব্যথাগুলো হয় এটাকে মেকানিক্যালি বলা হয়। তো এটা রিপেয়ার করতে হবে। তো রোগীরা দেখা যায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর ওষুধ খাচ্ছে। কোমর ব্যথা রোগীরা যত ব্যথার ওষুধ খাবে তত খারাপের দিকে চলে যায়, যে কারণেই কোমর ব্যথার লং টাইম নিয়ে তারা ভুগছে, ভালো হচ্ছে না। সো কোমর ব্যথা সাফার করার একটা বড় কারণ হচ্ছে তারা ব্যথার ওষুধ খাচ্ছে। সো কোমর ব্যথা রোগীদেরকে সতর্ক করে দিতে চাই যে ব্যথার ওষুধ না খেয়ে আপনি জানার চেষ্টা করুন যে আপনার ব্যথাটা কেন হচ্ছে, এবং সে কেনটা সমাধান করুন, তাহলে আপনি ব্যথা মুক্ত থাকতে পারবেন, সুন্দর সুস্থ থাকতে পারবেন। ধন্যবাদ। কোমর ব্যথার রোগীরা ব্যথার জন্য আসলে নিচে বসা ওঠা করতে পারে না, দেখা যায় নামাজও পড়ছে বসে বসে চেয়ারে। আবার দীর্ঘদিন ধরে এভাবে থাকার পরে ধরা পড়ে যে তাদের হাঁটু ক্ষয় হয়ে গেছে। তো এই সমস্যাটা কিভাবে আসলে সমাধান করা যায়? আর যেটা কোমরে যদি লং টাইম ব্যথা থাকে, রিসার্চ বলছে লং টাইম ব্যাক পেন, বাইলেটারাল বোথ নি জয়েন্ট পেনের কারণ। যে কারো যদি দুই হাঁটুতে ব্যথা থাকে, এটা অবশ্যই কোমর থেকে আসতে পারে। সো অবশ্যই কোমরের সমস্যা থাকবে, যে কারণে হাঁটুর মধ্যে কার্টিলেজটা ভেঙে যায়। এটা এক্সরেতে দেখা যায় যে ডিজেনারেশন, এটাকে অনেকে বলে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ক্ষয় না, আমাদের হাঁটুর মধ্যে একটা কচকচা হাড্ডি থাকে যেটাকে আমরা বলি কার্টিলেজ। এই কার্টিলেজটা বডির ওয়েট আঘাত করে করে এটাকে ভেঙে ফেলছে, যেখান থেকে মূলত তাদের এই ক্ষয় বলছে বা যেটাই বলুক, এটাকে আসলে অস্টিওআর্থ্রাইটিস বলা হয়। এবং এটা কিন্তু কোমরের কারণে, কোমর এটার জন্য দায়ী। এবং এটার জন্য অনেকে নিচে বসা বন্ধ করে দেয়, কিন্তু তাদের লাভ হচ্ছে কি আস্তে আস্তে তারা ক্ষতি হয়ে যাচ্ছে, পার্মানেন্ট ডিসেবল হয়ে যাচ্ছে। জি, একটা ফোন এসেছে, একটু নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক। হ্যালো। হ্যাঁ জি দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি ম্যাম, আমার নাম হচ্ছে শারমিন আক্তার, আমার বয়স 32, জি। দুবাইতে থাকি। আমার প্রায় 8 মাস ধরে কোমর থেকে পুরো ডান পায়ে ঝিনঝিনি আর টান লাগে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে হচ্ছে ব্যথাটা বেড়ে যায়। আমার একটু বলছে যে ডিস্কের সমস্যা। জানতে চাচ্ছি যে অপারেশন ছাড়া কি আমার কোনোভাবে কি সুস্থ পসিবল? জি ধন্যবাদ দর্শক, খুব চমৎকার প্রশ্ন। উনি কিন্তু বললেন যেটা ওনার কিন্তু মেকানিক্যাল ব্যাক পেন, উনি দাঁড়ায় থাকলে পা ঝিঝি বেড়ে যাচ্ছে। ওনার কিন্তু ওষুধ খাওয়ার কারণে 8 মাস ধরে সাফার করছে। আর 8 মাস আগে ব্যথা যদি ধরা পড়তো, ইনিশিয়াল স্টেজে ধরা পড়লে এই ব্যথাগুলো ভালো হতে আমাদের সময় লাগে মাত্র 24 ঘন্টা। একটা ট্রিটমেন্টে, একটা থেরাপিতে কিন্তু রোগী ভালো হয়ে যেত। কিন্তু এখন 8 মাস দেরি কথা, তার ডিসটা বেশি প্রলাপস হয়ে যাওয়ার কারণে এখন তাকে রেস্টে থাকতে হবে। এবং তার মনের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন এসেছে, কেউ বলেছে হয়তো অপারেশনের কথা। অ্যাকচুয়ালি ডিস্ককে অপারেশন করে ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজন নেই। এটা ফেটে গেছে, এটা রেস্টে রাখতে হবে। রেস্টে রেখে 3 থেকে 4 সপ্তাহ চিকিৎসা দিলে এটা রিপেয়ার হয়ে যাবে, এবং 42 দিন রেস্টে থাকলে 100% ভালো হয়ে যাবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করি যে আপনার অপারেশনের কোনো প্রয়োজন নাই। আপনাকে 3 থেকে 4 সপ্তাহ রেস্টে থেকে এই ট্রিটমেন্টটা করলে ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, যেটা আমরা এসপি হসপিটালে করে থাকি।
এটা রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি। অবশ্যই আপনাকে রেস্টের থেকে থেরাপি নিতে হবে। আপনি যদি বাসা থেকে এসে যে থেরাপি নেন তাহলে এটা কখনোই ভালো হবে না, আরও খারাপের দিকে চলে যাবে। ধন্যবাদ আপনাকে। অনেকেই দেখা যাচ্ছে অপারেশন করেছে, একবারের জায়গায় 2-3বারও করেছে, তারপরেও ব্যথা যাচ্ছে না। কারণ কি দেখেন, ডিসপ্রলাপস হওয়ার পেছনে যে কারণটা থাকে সেটা ফিটনেস। আমাদের পায়ের যে মাসেল পাওয়ারটা এটা দুর্বল হলেই কিন্তু মেরুদণ্ডে ফাটল ধরে। যত রোগী দেখবেন কোমর ব্যথা আক্রান্ত, তার 99% হচ্ছে ফাউন্ডেশন দুর্বল, মানে মাসেল উইক। সো মাসেল যখন উইক হতে থাকে তখন একটা ডিসপ্রলাপস হতে থাকে, আস্তে আস্তে আরও বাড়তে থাকে। 2টা হতে পারে, 3টা হতে পারে, 4টা হতে পারে, মাল্টিপল হয়ে যায়। সো একটা ডিসেক্টমি করছে, বাকিগুলোর কী হবে? বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, একটা ডিসেক্টমি করার পর আরেকটা বের হয়ে যাচ্ছে, আরেকটা ডিসেক্টমি আরেকটা বের হয়। এই জন্য অনেক রোগী 1বার 2বার 3বার করেও ভালো হচ্ছে না। আমরা অনেক রোগী পেয়েছি এসপি হসপিটালে এখনও ভর্তি আছে, অপারেশন করেছে ইন্ডিয়াতে, চেন্নাইতে করেছে, অপারেশন করার পর আরও খারাপ। কারণ অপারেশনের পর তার ব্যথা ভালো হয়নি, পায়ের শক্তি আরও কমে যাচ্ছে। কারণ রিহ্যাবিলিটেশন হচ্ছে মূল ট্রিটমেন্ট। আপনাকে যদি বলা যায় কোমর ব্যথার মেইন ট্রিটমেন্টটা কি, কোমর ব্যথার মেইন ট্রিটমেন্টটা হচ্ছে রিহ্যাবিলিটেশন। ফিজিওথেরাপি আপনাকে নিতেই হবে। যদি বড় ইঞ্জুরি থাকে বেড রেস্ট, ছোট ইঞ্জুরি রেস্ট লাগে না। সো এটা ফিজিওথেরাপি না নিয়ে আপনি কখনোই সুস্থ হতে পারবেন না। সো এই যে অপারেশন বারবার করার কোনো প্রয়োজন নাই। আমরা যেটা বলছি পিএলএড এর ক্ষেত্রে 100% অপারেশন মুক্ত আমরা এসপি হসপিটালে সুস্থ করতে পারছি। আচ্ছা, এই রোগীদের ক্ষেত্রে যখন এসপি হসপিটালে রোগীরা আসে, আপনারা শুরু থেকে কিভাবে জিনিসটাকে সাজান বা কিভাবে অ্যাকচুয়ালিটা যেটা আমরা প্রথমেই বলি যে আইডেন্টিফাই করাটা প্রথম দরকার। প্রথমে পেশেন্টের হিস্ট্রিটা আমাদের নিতে হয়। অনেক রোগীদেরই মনের কষ্ট যে চিকিৎসক ডাক্তার তো কথা শুনে না, সব কথা শুনতে পারে না। আসলে রোগীদের যেটা বলা সেটা শুনতে হবে। আমরা যেটা মনোযোগ সহকারে রোগীদের কষ্টের কথাগুলো শুনি, শোনার পরে একজন ক্লিনিশিয়ান কিন্তু 99% কনফার্ম হয়ে যায় যে কোথা থেকে ব্যথাটা আসছে। এটাকে মেকানিক্যাল না প্যাথোলজিক্যাল, নার্ভে আসছে না লোকাল পেইন, যেটাই হোক এটা কিন্তু আমরা ধরে ফেলি। তারপর আমরা ইনভেস্টিগেশন করি, পেশেন্টকে কাউন্সেলিং করি যে কেন হচ্ছে আমরা একটু দেখবো। এবং আমরা জাস্ট এমআরআই করি, যেটা আমরা হসপিটালে আমাদের নিজস্ব এমআরআই আছে। এমআরআই করে তার রোগটা আইডেন্টিফাই করি, করার পর সেই রোগের অনুযায়ী ট্রিটমেন্টটা হয়। ট্রিটমেন্টটা কিন্তু আমার অসুখের সমস্যা অনুযায়ী, ওনার যে প্রবলেম আছে প্রবলেমটা সলভ করা, যা যা লাগবে সেটা করতে হবে। রোগ চিকিৎসা কিন্তু রোগের ইচ্ছা মতো হবে না, ডাক্তারের ইচ্ছা মতো হবে না। রোগের যেটা নির্দিষ্ট লাগবে, কারণ রোগ তো আসলে কিছু বুঝে না। যদি ডিসপ্রলাপস থাকে, সিভিয়ার কন্ডিশন, সেক্ষেত্রে 3 থেকে 4 সপ্তাহ বেড রেস্টে রেখে ওটা রিপেয়ার করে দিচ্ছি। পাশাপাশি মাসেলকে বিল্ড আপ করছি যেন ফার্দার আর এই ব্যথাটা না হয়। যে কারণে আমরা 42 দিন চিকিৎসা করছি, 42 বছরের গ্যারেন্টি দিচ্ছি যে 42 দিন চিকিৎসা করলে আপনি 42 বছর ভালো থাকবেন। কিসের উপর ভিত্তি করে? এই যে মাসেলকে বিল্ড আপ করে দেওয়া। মাসেল যখন বিল্ড আপ হয়ে যায় তখন সে স্বাভাবিক কাজকর্ম করতে পারে। আচ্ছা, আরেকটা ফোন চলেছে, একটু নিয়েছি। হ্যালো দর্শক, হ্যালো, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং নারায়ণ থেকে নাহিদ বলছিলাম। জি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে আমার হচ্ছে কম্পিউটারের দোকান আছে, হ্যাঁ, আমি ওইখানে বসে বসে কাজ করি। এই 10-12 ঘন্টা আমার প্রতিদিন কাজ করতে হয়। আমার মাঝে মাঝে হাত পা ঝিনঝিন করে, ব্যথা করে। এই ব্যথাটা মাঝে মাঝে আমার ঘাড়ে চলে আসে, আবার মাথা ঝিনঝিন করে। হ্যাঁ, পেইন কিলার খাই, কমে থাকে, কিন্তু আমি একটা স্থায়ী সমাধান চাচ্ছি। এই বিষয়ে আমি ডক্টরের পরামর্শ নিতে চাই। ধন্যবাদ আমার উত্তরটা। এটা মেকানিক্যাল সমস্যা, লং টাইম বসে কাজ করতে করতে ওনার বডির ফিটনেস ফল করেছে, মাসেল দুর্বল হয়ে যাওয়ার কারণ ওর স্পাইনে প্রেশার পড়েছে এবং স্পাইনে ছোট 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 ইঞ্জুরি হচ্ছে, যেটা লাম্বার এবং সার্ভাইকাল, যেখান থেকে জেল বের হয়ে গিয়ে নার্ভের চাপ দিয়ে ঝিঝি করছে। পেইন কিলার খেলে এটা আরও বেড়ে যাবে। পেইন কিলার কোনোদিনও সুস্থ হওয়া সম্ভব না। পেইন কিলার খেলে পেইনটা সাময়িক কমবে, কিন্তু আস্তে আস্তে এই ফাটলগুলো আরও বড় হতে থাকবে। সো এটাকে মাসেলকে স্ট্রং করতে হবে, বডির ফিটনেস বাড়াতে হবে। একমাত্র সলিউশন ফিজিওথেরাপি। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখাবেন। অবশ্যই একটা এমআরআই করবেন। এমআরআই করে আপনি আগে দেখবেন যে কতগুলো জয়েন্টে ফাটল আছে, কতটুকু ফাটল আছে। দেন আপনাকে রেস্টে থাকা লাগতে পারে, না থাকলেও হবে। যদি আপনার বিশেষজ্ঞ বলে যে রেস্টে থাকার প্রয়োজন নেই, আপনি জাস্ট ফিজিওথেরাপি করে শিখে নেবেন, নিজেরটা নিজে করবেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। ওষুধ খেলে এটা আরও খারাপ হয়ে যাবে। ওষুধ না খেয়ে অবশ্যই ফিজিওথেরাপি করবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এই যে উনি বললেন যে ঘাড়ে ব্যথাটা উঠে, আমরা কিন্তু ঘাড়ের ব্যথাও খুব ভুগছি যারা, কারণ এখন ডেস্ক জবই মূলত থাকে। তো এই ঘাড়ের ব্যথার পেশেন্টদের দেখা যায় ঘাড়ের ব্যথার সাথে আরও অনেক সমস্যা হয়। তো আমরা একটু সমস্যা থেকে বেঁচে থাকার জন্য আসলে আমরা কি কি সমস্যা হয় এগুলো যদি একটু জানতাম। হ্যাঁ, ঘাড় ব্যথা দেখবেন অনেকের কাছে ঘাড়ে ব্যথা, ঘাড় ব্যথা থেকে আস্তে আস্তে হাতে চলে আসছে ব্যথা, হাত ঝিঝি করে। অনেকের হাত অবশ হয়ে যাচ্ছে, হাতের শক্তি কমে যাচ্ছে। অনেকের ঘাড় ব্যথার কারণে মাথা ব্যথা হতে পারে, ঘাড় ব্যথার কারণে বুকে ব্যথা আসতে পারে। আসলে আমাদের সার্ভাইকালে যে ছোটো ছোটো ভার্টিব্রা থাকে, দুইটা মাঝখানে একটা করে টিউব থাকে, এটাকে আমরা বলি ডিস্ক।
তো আমরা তো সাধারণত ঘাড় বাঁকা করে সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করি, ফলে পেছন দিকে ছোট ছোট ট্রমা হয়, সেখান থেকে ইনজুরি হয়, জয়েন্টগুলো ফেটে জেলটা বের হয়ে যায় এবং 99% ক্ষেত্রে ডিসপোলাপস। এবং এইসব রোগের যত ওষুধ খেতে থাকে আস্তে আস্তে জেলটা বের হয়ে গিয়ে সার্ভাইকাল মাইলোপ্যাথি। আমরা এসপিএসপির অনেক রোগী দেখেছি ঘাড় ব্যথা থেকে ব্যথা নাই কিন্তু এখন হাঁটতে গেলে ডানে বায়ে চলে যায়, মদ খেলে মাতাল্লা যেমন মুভমেন্ট করে কন্ট্রোল নাই, মানে ইমব্যালেন্স, তার মানে সার্ভাইকাল মাইলোপ্যাথি, স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে যাচ্ছে। এটা কিছুদিন চলতে থাকলে একসময় প্যারালাইসিস হয়ে যেতে পারে। সো এই রোগীদেরকে আসলে এমআরআই করে দেখে দেন আমরা ফিজিওথেরাপির মাধ্যমে এই রোগীরা সুস্থ করতে পারছি। আচ্ছা, এসপি হসপিটালে শুনেছি যে ওপেন এমআরআই এর ব্যবস্থা আছে, তো ওপেন এমআরআই এর সুবিধা কি কি? আসলে এমআরআই শুনলে অনেকে দেখবেন ভয় পায় যে কি সুরঙ্গের মধ্যে ঢুকাই দিবে কিনা, কভারেজ মধ্যে ঢুকাই দেবে, ভয় পায়। তো আর যে কারণে আমি জাপানের হিটাসি কোম্পানিতে নিজে গিয়ে ওখানে দেখে দেন আমি এমআরআই নিয়ে এসেছি ওপেন এমআরআই। ওপেন এমআরআই সুবিধা হলো খোলা মেশিন, আমাদের স্ক্রিনেও আমরা সময় দেখতে পাই যে খোলা মেশিন, উপরে শুধু মেশিন, নিচে টেবিল থাকে, ওখানে শুয়ে থাকবে, কোনো সুরঙ্গে ঢোকা লাগবে না, কোনো শব্দ নাই। ক্লোজ এমআরআই প্রচুর সাউন্ড, কান স্পিকার দিয়ে রাখা লাগে, অনেক ঝামেলা। বাট ওপেন এমআরআইতে কোনো সাউন্ডলেস এবং আপনার বডিতে কোনো মেটাল থাকে, যেমন অনেক অপারেশন করার পর হয়তো হাতে মেটাল আছে, নেল আছে, স্ক্রু প্লেট আছে, অথবা বুকে অপারেশন করেছে সেখানে আছে, অথবা তার হার্টের অপারেশনে সেখানে মেটাল আছে। সো তখন কী হয়, রোগীরা ওটার মধ্যে ক্লোজ এমআরআই ঢুকতে পারে না। বাট আমাদের এটা এই এমআরআইতে সেটা করা সম্ভব, যে কারণে আসলে এসপি হসপিটাল, কারণ আমাদের কাছে যত রোগী আসছে বেশিরভাগ রোগী কিন্তু লং টাইম সাফার করে আসছে, অনেকেই দেখা যায় এমআরআই করতে পারছে না, ফলে চিকিৎসা সঠিক করতে পারছে না। সো যে কারণে আমি ওপেন এমআরআই নিয়ে এসেছি যেন 100% রোগীরা এমআরআই করতে পারে। ধন্যবাদ। আসলে পেশেন্ট বান্ধব একটা হাসপাতাল আসলে আমাদের সবারই খুব প্রয়োজন। আমরা আবারও আলোচনায় ফিরে আসবো, একটা বিরতির সময় হয়ে গেছে। সেই দর্শকদের নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর এসে আমরা বিভিন্ন জয়েন্টের ব্যথা নিয়ে কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকবেন, চোখ রাখবেন মোহনা টেলিভিশনের পর্দায়। রিমাটয়েড আর্থ্রাইটিস, কালকে কি উপস্থাপনা করবে? কালকে কি জানি, তা তো আমার ফোন দেয়নি এখনো। চেঞ্জ করছেন বলে আমাকে বললো। না, একটু বলছি এক ঘামে যাচ্ছে তো, একটু চেঞ্জ, এক সপ্তাহে একজন করে করলে তাহলে প্রোগ্রাম হয়, একই জিনিস বারবার এসে পড়ে। নতুন কিছু আসতে হবে, মানে লোক চেঞ্জ করলে নতুন নতুন প্রশ্ন হয়। নতুন প্রশ্ন জায়গা তো এক, জায়গায় কাকে দিচ্ছেন জানি না। দাদা গেছে। হ্যাঁ দেখা ওই বেরিয়ে আইছে, ফোন দিছিলাম, গেছিল না? ফোন দিছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বললো? হ্যাঁ ওই তো এখন অফিসে যাচ্ছে, আমার বলতেছে আমি অফিসে ঢুকে ফোন দিয়েছি, অফিসে কথা ওই লোকেশনে যেয়ে ফোন দিছে আর কি। হ্যাঁ দেখছে, জায়গা দেখছে তো না? হ্যাঁ দেখছে, ওই 4-5 নাম্বার রোডের ইটা, ওখানে যায় দেখছে আর কি। বিশালই তো এরিয়া তো ওটা। হ্যাঁ অনেক সুন্দর জায়গা তো, সেরকম জায়গা। হ্যাঁ বললো যে 10 কাটা, তো 10 বললো যে কাঠা। একটু বড় হইলে ভালো হইতো আমার। বড় পাওয়া যাবে সামনে, আমরা নিতে পারবো পরে, আগে এটা শুরু করি বলে আরো দিব, পুরাটাই তো দিচ্ছি, আর কত আরো দিব, সামনেরটাও নেওয়া যাবে, শুরু করলে আস্তে আস্তে নেওয়া যাবে। টার্গেট হলো 15 কাঠা একসাথে, 15 কাঠা হইলে ভালো হয় বেশি। তারপর আমি বলছি যে আমরা অফিসে যান, তারপরে কথা বলতেছি। 15 কাঠার কোনো প্লট এভাবে পাবে না, 10 কাঠায় পাওয়া যায় না, এদিকে 5 কাঠা 2.5 কাঠা 7.5 কাঠার উপর প্লট নাই তো। এটা পাইছিল বুঝছেন, নিতে পারে নাই আর কি। তখন অনেকদিন আগে পাইছিলাম, দাদা নিতে পারলাম না। বলে এই জন্যই দাদা খুঁজে খুঁজে আপনাকে দিয়েছি। যদি নিতে পারে তাহলে ভালো হবে আর কি। বাড়ি নেন, এটা নেন, সমস্যা নেই, আমরা সে একটা বিল্ডিং বানাই দিই আপনারে, মনের মাধুরী মিশে। ঈদের আগে কিন্তু একটা এমনি করতে, তাদের মনে সুন্দর মতো বানাই দিই, আর আপনার কি কি রিকোয়ারমেন্ট বলবেন, আমাদের ইঞ্জিনিয়ার সাথে বসে তারপর করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, উনি দেখে গেছে অফিসে, তো ই হোক, অফিসের কাজটা শেষ হোক, তারপর আমি ফোন ঠিক দিব। আছে, ওকে।
সেই দর্শকবৃন্দ, বিরতির পর ফিরে এলাম মোহনা টেলিভিশনের জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল সুস্বাস্থ্য প্রতিদিনে। কথা বলছিলাম অপারেশনবিহীন ঘাড়, কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। চলে যাচ্ছি আলোচনায়। আমাদের প্রত্যেকেরই ঘরে ঘরে বাবা মা যারা আছেন তারা বিভিন্ন জয়েন্টের ব্যথায় ভোগেন, ছোট ছোট জয়েন্টগুলো ব্যথায় ভোগেন এবং বলেন যে সারা শরীরে ব্যথা। এই ব্যথার কারণগুলো কি? অনেক সময় দেখা যায় যে আমাদের ছোট ছোট হাতের জয়েন্টগুলো ফুলে যাচ্ছে, প্রচুর ব্যথা। এটা রিমাটয়েড আর্থ্রাইটিস বলা হয়। দুই হাতের সমানভাবে হচ্ছে, অনেক জয়েন্ট ইনভলভমেন্ট হয়ে যাবে, আস্তে আস্তে তার সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে এবং তারা কি করছে, পেন কিলার খাচ্ছে। যত পেন কিলার খাচ্ছে আস্তে 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 আরও খারাপের দিকে চলে যাচ্ছে। কারণ রিমাটয়েড আর্থ্রাইটিস পেন কিলার খেয়ে আপনি সুস্থ হতে পারবেন না। আপনাকে ভালো থাকার জন্য আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসার মধ্যে আসতে হবে। পেন কিলার যখন তীব্র পেন হয় খেতে পারেন, বাট যদি ফিজিওথেরাপি না করা যায় তাহলে আস্তে আস্তে হাত পাগুলো দেখবেন বেঁকে যাচ্ছে। তো আমরা অনেক রিমাটয়েড আর্থ্রাইটিস রোগী আমাদের এসপি হসপিটালে আমরা ট্রিটমেন্ট করেছি। তো অনেকেই বাঁকা হয়ে আসছে, পরবর্তীতে আমরা থেরাপির মাধ্যমে তাকে কিন্তু আবার সুস্থ রেখে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারছি। তো আসলে রিমাটয়েড আর্থ্রাইটিস রোগী যারা আছে তাদের যত দ্রুত সম্ভব সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া উচিত। তাহলে কিন্তু এই ডিসএবিলিটি, যে পঙ্গুত্ব বরণ করার কোনো সুযোগ থাকবে না। এই হাতের জয়েন্টের ব্যথা, পায়ের জয়েন্টের ব্যথা সব মিলে দেখা যায় যে জয়েন্টগুলো অনেক সময় ফুলে যাচ্ছে এবং জয়েন্ট থেকে বিভিন্ন সময় পানি বের করা হচ্ছে। তো কয়েক মাস পর পরই পানি বের করা লাগে। তো এই পানি আসলে কেন, কিভাবে? সাধারণত হাঁটুর জয়েন্টে আমরা প্রায় আমার এসপি হসপিটালে আমরা রোগী পেয়ে থাকি হাঁটু ফুলে পানি নিয়ে আসছে, এবার 2বার 3বার 4বার পানি বের করতে, পানি আসতেই থাকে আসতেই থাকে। আচ্ছা, আমি একটা ফোন নিয়ে নিচ্ছি, মাঝখানে আমার কথা বলবো। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যালো দর্শক, শোনা যাচ্ছে? জি মইনুল বলছি ঝিনাইদহ থেকে। জি জি বলুন, প্রশ্নটি করুন। আমার ব্যথা কোমরে 10 বছর যাবত। প্রথমে বিভিন্ন চিকিৎসা করিয়েছি, তখন অল্প অল্প কমে আবার বেড়ে যায়। পরে ইন্ডিয়া থেকে অপারেশন করিয়েছি, 6 মাস ভালো ছিলাম, আবারও ব্যথা শুরু হয়েছে। আমার কি আবারও অপারেশন করতে হবে? জি, এখন আপনি কি ডক্টর দেখিয়েছেন? আপনি কি কাউকে দেখিয়েছেন আবার? দেখাবো, এখন দেখান। আচ্ছা আচ্ছা, কোমরে কি অপারেশন ছিল আপনি কি জানেন? আমার কোমরে ডিস্ক প্রলাপস ছিল। জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ দর্শক। দেখেন, উনি অপারেশন করছে, 6 মাস ভালো ছিল। আসলে ভালো মানে কি, পেন কিলার খেয়ে খেয়ে ব্যথা কমায় রাখা। আসলে অপারেশন সাকসেসফুল রেট খুবই পোর, বাট অপারেশন ছাড়া এটা 100% রিকভারি করা সম্ভব, যেটা এখনও করা সম্ভব। অপারেশন একবার কেন 2বার করলেও সমস্যা নাই। অপারেশনের পরবর্তী যে ট্রিটমেন্টটা, মূলত এইটাই হলো অনলি ওয়ান ট্রিটমেন্ট, যে রিহ্যাবিলিটেশন। রেস্টে রেখে যে জেলটাকে কেটেছে ওটাকে আমরা রিপেয়ার করার জন্য রেস্টে রাখতে হবে। রেস্টে থাকলে বডি ন্যাচারালি রিপেয়ার করে দেয়, এটা বাইরের কোনো অপারেশনের দরকার নেই। তো 3 থেকে 4 সপ্তাহ রেস্টের থেকে ফিজিওথেরাপি নিতে হবে, তাহলে মাসেলটা বিল্ড আপ হয়ে যাবে, ওখানে সার্কুলেশন আর রিপেয়ারের জন্য। আমাদের কোথাও কেটে গেলে আমরা ব্যান্ডেজকে তুলে কিন্তু জোড়া নিয়ে নেই, সেখানে আমাদের কিছু করা লাগে না। ঠিক তাই মেরুদণ্ড যে ফেটে গিয়েছে, জেল বের হয়েছে, ওটা কেটে ফেলার পরে আরও বের হয়ে যাচ্ছে। তো দর্শক, আমি সাজেস্ট করবো যে এখনও অপারেশনের দরকার নেই, যেটা আমরা স্পেস বলে করে থাকি। আপনাকে 3 থেকে 4 সপ্তাহ রেস্টের থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। এবং এটা পার্মানেন্ট সলিউশন, যে আমরা বলি 42 দিন চিকিৎসা করবেন, ইনশাল্লাহ 42 বছর ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা শুনেছি যে এসপি হসপিটালে প্যারালাইজড রোগীরাও সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। তো প্যারালাইজড রোগীদের ক্ষেত্রে কি ধরনের প্রোটোকল আসলে মেইনটেইন? আসলে প্যারালাইসিসের কিন্তু একমাত্র চিকিৎসা ফিজিওথেরাপি, যেটা কোনো বিকল্প না, অল্টারনেট নো ওয়ে। প্যারালাইসিসের কোনো ওষুধ নাই, প্যারালাইসিস ট্রিটমেন্ট মানে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন। সো এসপি হসপিটাল হচ্ছে বাংলাদেশে একমাত্র, যেটা আসলে আমরা বলি যে ফিজিওথেরাপি রিহ্যাব হসপিটাল, যেটা এসপি হসপিটাল বাংলাদেশে। যে এই ফিজিওথেরাপির মতো এইরকম ক্লিন কাট রিহ্যাব হসপিটাল বাংলাদেশের দ্বিতীয়টা নেই, যে কারণে প্যারালাইসিস রোগীর সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো হচ্ছে। আচ্ছা, আরেকটা ফোন চলে এসেছে। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন। আমি মনীষা বলছিলাম। জি। আমার সমস্যাটা হচ্ছে আমার দাদার। আচ্ছা, বলুন। ওনার বয়স হচ্ছে 62 বছর, আর কিছুদিন আগে ওনার স্ট্রোক হয়েছিল। আর এই স্ট্রোক হওয়ার পরে ওনার বাম হাত পায়ে ঠিক মতো উনি সত্যি পাচ্ছেন না। আর এটার জন্য হচ্ছে ফিজিওথেরাপি দেওয়া শুরু করেছি, কিন্তু খুব ধীরে উন্নতিটা হচ্ছে। তো আমি এখন জানতে চাচ্ছি যে কতদিন এই ধরনের থেরাপি নিলে হচ্ছে উনি আবার স্বাভাবিকভাবে হাঁটতে পারবে। কতদিন আগে স্ট্রোক করেছেন? কতদিন আগে স্ট্রোক করেছিলেন? 2 মাস আগে। 2 মাস। জি, ধন্যবাদ। আমার তো দেখেন,
স্ট্রোক করার পর যে ট্রিটমেন্টটা, যেটা আমাদের দেশে ম্যাক্সিমাম জায়গায় ভুল হচ্ছে, যে ফিজিওথেরাপি প্যাসিভ এক্সারসাইজ, অনেক কাছে ব্যায়াম করায় দেয়, শেক দেয়, মেশিন দেয়, লাল হিট দেয়, এটা একদমই নিষিদ্ধ। এটা দিলে কি হবে, হ্যাঁ রোগীর হাত পা একটু নড়বে চড়বে, বাট সারা জীবনের জন্য হাতটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। মানে হাত নড়ে কিন্তু কোনো কাজ করে না, সেই হাত দিয়ে কোনো লাভ নেই। হাতের পারফেকশন লাগবে, যে সঠিক ওয়েতে কাজ করে। এটার জন্য বলে রিএডুকেশন থেরাপি ব্রেনের, হাত পায়ের না। অনেকে হাত পা ব্যায়াম করে, বাসায় যে নিজেরা ব্যায়াম করে, যে থেরাপিস্ট আছে আমাদের দেশে বহু ফিজিওথেরাপিস্ট আছে এখন নাম করা কোয়াক, কাউবয় বলি, কাউবয় যারা বাসায় গিয়ে 500 টাকা 1000 টাকা নিয়ে ব্যায়াম করাচ্ছে, ব্যায়ামবীর, ব্যায়াম করে করে রোগীদেরকে ধ্বংস করে দিচ্ছে। অ্যাকচুয়ালি ফিজিওথেরাপি স্ট্রোকের আর ব্যায়াম দুটো এক জিনিস না। ফিজিওথেরাপিটা আমরা বলছি রিএডুকেশন, এটাকে বলে একটা সূত্র আছে, সূত্রটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ অ্যাসিস্টেড, অ্যাক্টিভ রেজিস্টেড। এটা ব্রেনকে অ্যাক্টিভ করা হয়, ব্রেনের থেরাপি দিতে হয়, যেটা আমরা এসপিও হসপিটালে কিন্তু স্ট্রোকের জন্য সর্বোচ্চ দ্রুত ট্রিটমেন্ট করার জন্য টিএমএস আমাদের একটা মেশিন আছে, ট্রান্সক্রিপ্টনাস ম্যাগনেটিক স্টিমুলেশন, ব্রেনকে সরাসরি ফিজিওথেরাপি দেয়। সেটার মাধ্যমে ম্যানুয়াল থেরাপির মাধ্যমে রোগীর দ্রুত সুস্থ করা সম্ভব। তো স্ট্রোক রোগী সাধারণত 4 সপ্তাহ থেকে 12 সপ্তাহ ম্যাক্সিমাম সময় লাগে সুস্থ হওয়ার জন্য। তো দর্শক অবশ্যই এটা ভালো হবে, আমি আপনাকে সাজেস্ট করবো এসপি হসপিটাল নিয়ে ওনাকে ট্রিটমেন্ট করলে উনিও সম্পূর্ণ সুস্থ হবে, স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। ধন্যবাদ আপনাকে। দেশে ফিজিওথেরাপিস্ট, সত্যিকারের ফিজিওথেরাপিস্টের অভাব, যার কারণে আপনি ফিজিওথেরাপিস্ট তৈরির উদ্দেশ্যে ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি তৈরি করেছেন জানি। তো এটার প্রসিডিওর বা কিভাবে ভর্তি হতে হয়? অ্যাকচুয়ালি বাংলাদেশে ফিজিওথেরাপি স্পেশালিস্ট বা ফিজিওথেরাপি চিকিৎসকের সংখ্যা খুবই কম। যে পরিমাণে দরকার সেই তুলনায় কিছুই নাই, এতই খারাপ অবস্থা। কারণ ফিজিওথেরাপি রোগী আছে প্রচুর, যে প্রতিটা রোগীর ফিজিওথেরাপি চিকিৎসার দরকার। আমাদের দেশে এত রোগী যে ঘুরে বেড়াচ্ছে সুস্থ না হয়, এ ডক্টর থেকে ও ডক্টর, এইভাবে দেখবেন বেশিরভাগ মানুষের খালি ফাইল নিয়ে ঘুরে বেড়ায়। তার কারণেই দেখবে যে ওখানে ফিজিওথেরাপির অভাব আছে। যেমন আপনি 10টা তরকারি রান্না করলেন, লবণ দিলেন না, একটা তরকারিও খেতে পারবেন না। ঠিক তাই মেডিকেল সায়েন্সে প্রত্যেকটা সেক্টরে ফিজিওথেরাপি চিকিৎসকের দরকার। গাইনি থেকে শুরু করে, পেডিয়াট্রিক্স থেকে শুরু করে, জেরিয়াট্রিক্স, অর্থোপেডিক্স, তারপর আপনার কার্ডিওলজি, সব জায়গায় কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসকের দরকার। এবং ফিজিওথেরাপি চিকিৎসাতেই একজন রোগী সম্পূর্ণ সুস্থ হতে পারে। তো যারা আসলে ঘুরে বেড়াচ্ছে, ট্রিটমেন্ট করে ভালো হচ্ছে না, প্রত্যেকটা রোগী যদি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেয়, তাহলে সে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তো যেটা আমরা যে কারণে মূলত ফিজিওথেরাপি আমরা স্পেশালিস্ট বের করার জন্য ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, আমরা এসপি হসপিটাল একটা একাডেমিক প্রতিষ্ঠান, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত। ওটা কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্ট চলতে, 14 তারিখে আমাদের অ্যাডমিশন পরীক্ষা হবে এবং আমরা তো জুন মাসে আমরা ক্লাস শুরু করে দিব। তো দর্শক যারা আমার স্ক্রিনের সামনে বসে আছেন, যারা টিভি প্রোগ্রাম দেখছেন, তাদের সন্তান যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকে সায়েন্স থেকে, অথবা গত বছর পাস করেছে, কোথাও ভর্তি হয় নাই, তাদের জন্য বলবো যে গ্রেট অপরচুনিটি, এখনও অ্যাডমিশন টেস্ট চলছে, আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে এসপি হসপিটালে। যে ঢাকা কলেজে ফিজিওথেরাপিতে ভর্তি হওয়ার সুযোগ আছে দ্রুত, কারণ আমাদের 30টা সিট, 30টা ভর্তি হয়ে গেলে আর করা সম্ভব হবে না। তো দ্রুত তারা ভর্তি হলে নিশ্চিত ভবিষ্যৎ, মানে এখানে কোনো বেকারত্ব নাই। মানুষ তো পড়াশোনা করে কেন, যে কিছু করার জন্য। এখানে প্রত্যেকটা ছেলে মেয়েরা 100% তারা চাকরি পাবে, 1 নম্বর এন্টারপ্রেনার হতে পারে, প্রত্যেকে কিন্তু নিজেরটা নিজে ইনকাম করতে পারবে। বাংলাদেশে প্রচুর এন্টারপ্রেনার আছে এবং বিদেশে খুবই ভালো, এদের অনেক সুযোগ, অনেক অপরচুনিটি আছে। আমেরিকাতে আছে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে, সারা পৃথিবীতে এদের অনেক ডিমান্ড। কারণ দিন 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 ফিজিওথেরাপি রোগী বেড়েই যাচ্ছে। আমরা যত আরামায়েশে থাকবো তত ডিসএবিলিটি বাড়বে, তত ফিজিওথেরাপি চিকিৎসকের সংখ্যা প্রচুর পরিমাণে দরকার হবে। আচ্ছা, ধন্যবাদ। আপনার সাথে অনেকে দেখা করতে চায়, আপনার সিরিয়ালের জন্য চিন্তা করেন, তো কিভাবে যোগাযোগ করা যায়? দর্শক এসপি হসপিটাল, শ্যামলী রিং রোড, ওখানে আমি সপ্তাহে 7 দিনই বসি, সকাল 10টা থেকে 2টা, বিকাল 5টা থেকে রাত 9টা। ওখানে আসলে আমাকে পাওয়া যাবে, অথবা নিজে স্কলে যে কোনো নাম্বারে ফোন দিবেন, নাম্বারটা লিখে রাখবেন। এসপি হসপিটাল গুগলে সার্চ দিলেও আমার এসপি হসপিটালের সমস্ত অ্যাড্রেস পেয়ে যাবেন। আমার নাম্বারটা বলে দিচ্ছি, লিখে নিতে চাইলে লিখে নিয়ে রেখে দেন। এই নাম্বারে ফোন করলে আমার সঙ্গে কথা বলা যাবে। 0179 355 7825। আমি আরেকবার বলছি, 0179 355 7825। এই নাম্বারে ফোন করো, কথা বলে আমার সঙ্গে কথা বলে সিরিয়াল দিয়ে আসা যাবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তাই একটু বিদায় নিয়ে নিতে হচ্ছে আজকের মতো। আমরা আবারও কোনো একদিন অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। শুধু দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগে জানি, তাই আমরা চলে আসি আপনাদের সমস্যা সমাধানের উদ্দেশ্যে। আপনারা অবশ্যই আমাদের অনুষ্ঠান দেখবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই, বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।